নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। গত 6 মাসে আপনার বাইক বা গাড়ির মাইলেজ কি হঠাৎ করে কমে গেছে? আগে যেখানে ট্যাঙ্কির তেল পুরো 1 সপ্তাহ চলে যেত, এখন কি 5 দিনেই ট্যাঙ্কি খালি হয়ে যাচ্ছে? আপনি মেকানিকের কাছে গেছেন, ইঞ্জিন চেক করিয়েছেন, টায়ারের প্রেসার ঠিক করিয়েছেন, তাও কোনো লাভ হয়নি। আর যখন শেষমেশ মেকানিক আপনার চোখে চোখ রেখে বলে দেয়, ভাই দোষ আপনার গাড়ির না, দোষ আপনার পেট্রোলের, তখন মাথাটা একদম ঘুরে যায়, তাই না? আজ আমি আপনাদের এমন একটা সত্যি দেখাবো যেটা প্রতিদিন আপনি নিজের পকেট থেকে দাম দিচ্ছেন কিন্তু জানেনও না। আজ আমরা কথা বলবো পেট্রোলে মেশানো ইথানল নিয়ে, E20 জ্বালানি নিয়ে। আর সেই প্রশ্নটা নিয়ে যেটা গোটা দেশের মানুষ জিজ্ঞেস করছে, সরকার কি সত্যি দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি সাধারণ মানুষের পকেট কেটে অন্য কারোর লাভ করা হচ্ছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাদের এমন 4টে টিপস দেব যেগুলো মেনে চললে আপনি গাড়িকে বাঁচাতে পারবেন আর বুঝতে পারবেন কোনটা সত্যি আর কোনটা হোয়াটসঅ্যাপের গুজব। তো চলুন শুরু করা যাক। প্রথমত, সমস্যাটা আসলে কতটা বড়। গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টুইটার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে একটা জিনিস খুব বেশি করে ভাইরাল হচ্ছে। মানুষ লিখছে সরকার অনেক ভালো কাজ করছে, কিন্তু এই একটা সিদ্ধান্তের জন্য কখনো ক্ষমা করব না। কেউ লিখছে 2022 সালের একদম নতুন গাড়িও রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে। কেউ আবার সরাসরি অভিযোগ করছে যে E20 পেট্রোল আসার পর থেকে মাইলেজ প্রায় অর্ধেক হয়ে গেছে। আপনি যদি এরকম কোনো পোস্ট দেখে থাকেন বা নিজেই এরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে থাকেন, তাহলে প্রথমেই বলে রাখি আপনি একা নন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের প্রায় প্রতিটা শহর, প্রতিটা গ্যারেজ মেকানিকরা এখন একই কথা বলছে। মানে সমস্যাটা শুধু আপনার গাড়ির নয়, সমস্যাটা গোটা দেশের গাড়ির মাইলেজে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই মাইলেজ কমে যাওয়ার পেছনে সত্যি কি পেট্রোলের কোনো ভূমিকা আছে, নাকি এটা শুধুই কাকতালীয় একটা ব্যাপার? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের গাড়ির তেলের ট্যাঙ্কের ভেতরে ঢুকতে হবে আর দেখতে হবে সেখানে আসলে কি চলছে। দ্বিতীয়ত, একটা জিনিস চিন্তা করে দেখুন, আজ যদি আপনি পাম্পে গিয়ে 100 টাকার পেট্রোল কেনেন, আপনি কি ভাবছেন আপনি 100 টাকার খাঁটি পেট্রোল পাচ্ছেন? উত্তরটা হলো না। এই 100 টাকার মধ্যে প্রায় 20 টাকার এমন একটা জিনিস মেশানো আছে যেটা আসলে পেট্রোল নয়। এই জিনিসটার নাম হলো ইথানল। এবার প্রশ্ন আসে, এই ইথানল জিনিসটা কি, কেন এটা মেশানো হচ্ছে, আর কবে থেকে এটা শুরু হলো? দুঃখের বিষয় হলো, এই প্রশ্নগুলোর স্পষ্ট বিস্তারিত উত্তর সরকার আগে থেকে সাধারণ মানুষের কাছে ঠিক মতো পৌঁছে দেয়নি। মানুষ শুধু হঠাৎ একদিন দেখলো পাম্পে পেট্রোলের নামের পাশে লেখা E20 আর মাইলেজ কমতে শুরু করলো। সাধারণত আমরা যখন কোনো জিনিসে ভেজাল বা মিশ্রণের কথা শুনি, তখন প্রথমেই মাথায় আসে নিশ্চয়ই সস্তা কিছু মেশানো হচ্ছে যাতে কোম্পানি বা সরকারের লাভ হয়। কিন্তু এখানে গল্পটা একদম উল্টো। সরকার নিজেই বলছে এই ইথানল কোনো সস্তা জিনিস নয়, বরং এটা পেট্রোলের চেয়ে দামি। ট্যাক্স বাদ দিয়ে হিসেব করলে দেখা যাবে ইথানল উৎপাদন করতে খরচ পেট্রোলের চেয়ে বেশি পড়ে। তাহলে স্বাভাবিক প্রশ্ন, দামি জিনিস কেন মেশানো হচ্ছে? সরকারের যুক্তি হলো, এর ফলে দেশের কোটি কোটি টাকা এবং বিদেশি মুদ্রা অর্থাৎ ডলার সাশ্রয় হচ্ছে। এটা শুনতে ভালো লাগে, কিন্তু এই যুক্তির পেছনের পুরো অঙ্কটা বোঝা দরকার, আর সেটাই আমরা এই ভিডিওতে ধাপে ধাপে দেখব। তৃতীয়ত, সরকারের দাবি আর সাধারণ মানুষের বিভ্রান্তি। সরকার বারবার দাবি করে আসছে যে ইথানল যুক্ত এই E20 পেট্রোল দেশের সব ধরনের গাড়ির জন্য, নতুন হোক বা পুরনো, সম্পূর্ণ নিরাপদ। মন্ত্রী পর্যায় থেকে মঞ্চে দাঁড়িয়ে বারবার বলা হয়েছে এই তেল নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আসল বিভ্রান্তি শুরু হয় তখন যখন আপনি একটা নতুন গাড়ি কিনতে শোরুমে যান। সেখানে গাড়ির গায়ে বড় বড় অক্ষরে স্টিকার লাগানো থাকে E20 জ্বালানির জন্য প্রস্তুত। এই একটা লাইন গোটা মানুষটার মাথায় হাজারটা প্রশ্ন তৈরি করে দেয়। চিন্তা করে দেখুন, মন্ত্রী মহাশয় যদি সত্যি বলে থাকেন যে এই তেল সব গাড়ির জন্য একদম ঠিকঠাক, তাহলে নতুন গাড়িগুলোতে আলাদা করে বিশেষ কি ব্যবস্থা করা হচ্ছে? কেন সেগুলোকে আলাদাভাবে E20 রেডি বলে চিহ্নিত করা হচ্ছে? আর যদি সত্যি এই বিশেষ প্রস্তুতির দরকার থাকে, তাহলে দেশের রাস্তায় যে কোটি কোটি পুরনো গাড়ি এখনো চলছে, যেগুলো এই বিশেষ প্রস্তুতি নিয়ে তৈরি হয়নি, সেগুলোর কি হবে? যদি নতুন আর পুরনো গাড়ির মধ্যে সত্যিই কোনো তফাৎ না থাকতো, তাহলে শোরুমে আলাদা করে E20 রেডি লেখার প্রয়োজনই বা কি ছিল? এই প্রশ্নটা বলে দেয় কোথাও না কোথাও তথ্যের মধ্যে একটা ফাঁক রয়ে গেছে। সরকারের বড় বড় ঘোষণার নিচে চাপা পড়ে থাকা এই ছোট ছোট সত্যিগুলোকেই আজ আমরা একে একে আপনাদের সামনে নিয়ে আসবো। বন্ধুরা, আপনাদের মধ্যে নিশ্চয়ই এই প্রশ্নটা ইতিমধ্যে জেগে গেছে, ভুটান কেন পেট্রোল নিতে অস্বীকার করলো? এবার একটা এমন ঘটনার কথা বলি যেটা এই বিতর্ককে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে।
খবর এসেছিল প্রতিবেশী দেশ ভুটান নাকি ভারতের কাছ থেকে E20 পেট্রোল নিতে সরাসরি অস্বীকার করেছে। শুরুতে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় এই খবরকে গুজব বলে উড়িয়ে দেয়, কিন্তু পরে ভুটান সরকারের বাণিজ্য বিভাগের লেখা একটা চিঠি সামনে আসে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছিল ভারতীয় তেল কোম্পানিগুলো যেন ইথানল যুক্ত তেলের বদলে সাধারণ স্বাভাবিক পেট্রোল সরবরাহ করে। এখন প্রশ্ন হলো, ভুটান কেন এই আপত্তি জানালো? এর পেছনে বিজ্ঞানসম্মত একটা কারণ আছে। ইথানলের একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো এটা বাতাস থেকে আর্দ্রতা বা জলীয় বাষ্প টেনে নেয়, ঠিক যেমন বর্ষাকালে বাড়ির লবণ ভিজে গিয়ে জমাট বেঁধে যায়। একই রকম প্রক্রিয়ায় ইথানল বাতাসের জলীয় বাষ্প শুষে নেয়। আর পেট্রোলে যদি একবার জল বা জলীয় বাষ্প ঢুকে যায় তাহলে সেই তেলের কর্মক্ষমতা অনেকটাই কমে যায়। ভুটানের পাহাড়ি এলাকা বা সেখানকার মাটির নিচে পুরনো তেলের ট্যাঙ্কগুলোতে আর্দ্রতা ঢোকার ঝুঁকি অনেক বেশি ছিল। তাই ভুটান পরিষ্কার জানিয়ে দেয় আগে তারা নিজেদের পরিকাঠামো ঠিক করবে, তারপর এই তেল নেওয়ার কথা ভাববে। এই ঘটনাটা আমাদের দেশের মানুষের মনেও একটা স্বাভাবিক প্রশ্ন তৈরি করে দেয়, যে তেল ভুটানের আধুনিক ট্যাঙ্ক সামলাতে পারছে না, আমাদের দেশের অজস্র গ্রামগঞ্জের ছোট ছোট পেট্রোল পাম্পের পুরনো ট্যাঙ্কগুলো কি সোনা দিয়ে তৈরি? আমাদের দেশে তো প্রবল বর্ষা হয়, আমাদের ট্যাঙ্কেও তো এই একই রকম আর্দ্রতা ঢোকার সম্ভাবনা থাকে। তাহলে দেশের সমস্ত পাম্পের ট্যাঙ্ক এই নতুন তেলের জন্য আসলে কতটা প্রস্তুত? এই বিষয়ে কোনো সঠিক স্বচ্ছ তদন্ত রিপোর্ট কি জনগণের সামনে আনা হয়েছে? এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। এরপরে আসি, E20 তেলে মাইলেজ ঠিক কতটা কমে যায়। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইথানল মেশানোর ফলে গাড়ির মাইলেজ ঠিক কতটা কমে? সোশ্যাল মিডিয়া আর হোয়াটসঅ্যাপে দাবি করা হচ্ছে মাইলেজ নাকি 30% পর্যন্ত কমে গেছে। এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটা গুজব। আসুন বিজ্ঞান আর সরকারি পরীক্ষার রিপোর্ট কি বলছে সেটা দেখি। খাঁটি পেট্রোলের তুলনায় ইথানলের এনার্জি ডেন্সিটি বা শক্তি ঘনত্ব প্রায় 1/3 কম। যেহেতু পেট্রোলের 20% ইথানল মেশানো হচ্ছে, তাই সরল অঙ্কে হিসাব করলে তেলের সামগ্রিক শক্তি প্রায় 6 থেকে 7% কমে যাওয়ার কথা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখতে হবে, আমাদের দেশে আগে থেকেই 10% ইথানল অর্থাৎ E10 মেশানো হচ্ছিল, তাই E10 থেকে E20 যাওয়ার সময় নতুন করে এই ঘাটতি তৈরি হচ্ছে, সেটা মাত্র 3 থেকে 4% মতো। সরকারি টেস্ট রিপোর্ট অনুযায়ী নতুন গাড়ি যেগুলো বিশেষভাবে E20 জন্য তৈরি সেগুলোর মাইলেজ ঘাটতি মাত্র 1 থেকে 3%। পুরনো গাড়ি যেগুলো বিশেষ প্রস্তুতি ছাড়াই তৈরি সেগুলোর মাইলেজ ঘাটতি বড়জোর 5 থেকে 7% পর্যন্ত হতে পারে। এটাকে সহজ ভাষায় বুঝিয়ে বলি, ধরুন আপনার বাইক আগে 50 কিলোমিটার মাইলেজ দিত, E20 আসার পর সেটা কমে বড়জোর 47 কিলোমিটার নামতে পারে। কিন্তু এটা কখনোই 30 বা 35 কিলোমিটারে নেমে যাওয়ার কথা নয়। তাই যদি আপনার গাড়ির মাইলেজ 15 থেকে 20% পর্যন্ত কমে গিয়ে থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে দোষটা পেট্রোলের নয়, আপনার গাড়ির ইঞ্জিনের অন্য কোনো মেকানিক্যাল সমস্যা হয়েছে, যেটা একজন ভালো মেকানিককে দিয়ে অবিলম্বে দেখানো দরকার। এখানে অনেকে ভাবতে পারেন 3 থেকে 6% তো খুব বড় সংখ্যা নয়, কিন্তু আসল চিত্রটা বোঝার জন্য আপনাদের টাকার হিসাবে যেতে হবে। ধরুন কোনো এক ব্যক্তি প্রতি মাসে গড়ে 8 থেকে 10,000 টাকার পেট্রোল কেনেন। এটা হতে পারে ব্যক্তিগত গাড়ির জন্য অথবা যারা ব্যবসার কাজে বেশি গাড়ি চালান তাদের জন্য। এই হিসাব ধরে যদি মাইলেজ 3 থেকে 6% কমে যায়, তাহলে বছর শেষে তার পকেট থেকে বাড়তি 3,000 থেকে 6,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এই টাকাটা কিন্তু কম নয়। এই টাকা দিয়ে একটা পরিবারে তাদের সন্তানকে 1 মাসের স্কুলের ফিস দিতে পারতো, অথবা মাসে একবার পরিবার নিয়ে ভালো একটা রেস্তোরাঁয় খেতে যেতে পারতো। মানুষের ক্ষোভটা এখানেই স্পষ্ট হয়। শতাংশে দেখলে সংখ্যাটা ছোট মনে হয়, কিন্তু বাস্তব জীবনে এটা একটা পরিবারের বাজেটে সরাসরি প্রভাব ফেলছে। আর সরকার যখন এই বিষয়ে প্রশ্নের মুখে পড়ে, তখন তাদের উত্তর হয় একেবারেই ভিন্ন। সরকারের বক্তব্য হলো মাইলেজ কম বেশি হওয়া তেলের ওপর একেবারেই নির্ভর করে না, বরং এটা নির্ভর করে চালকের ড্রাইভিং অভ্যাসের ওপর, টায়ারের প্রেসার ঠিক আছে কিনা তার ওপর, সঠিক সময় গাড়ি সার্ভিসিং হচ্ছে কিনা তার ওপর, এমনকি এসি কতটা ব্যবহার করা হচ্ছে তার ওপরও। এই যুক্তিটা শুনতে অস্বাভাবিক মনে হয় না, কিন্তু বাস্তবে এটা মানুষকে আরো বেশি ক্ষুব্ধ করে তোলে। একটু চিন্তা করে দেখুন, হঠাৎ করে কি গোটা দেশের মানুষ একসাথে গাড়ি চালানোর নিয়ম ভুলে গেল? সবার গাড়ির টায়ার কি একই সময় লুজ হয়ে গেল? এটা তো যুক্তিসঙ্গত মনে হয় না। যখন একটা নির্দিষ্ট সময়ের পর থেকে সারা দেশের একই সাথে
মাইলেজ কমার প্রবণতা দেখা যায়, তখন সেটাকে শুধু ব্যক্তিগত অভ্যাসের দোষ বলে চালিয়ে দেওয়া ঠিক নয়। আসল কথা হলো, সরকার যদি সরাসরি বলতো দেশের বৃহত্তর স্বার্থে প্রায় 2 লাখ কোটি টাকার বিদেশি মুদ্রা বাঁচানোর জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আর এর ফলে আপনাদের গাড়ির মাইলেজ 3 থেকে 5% কমবে, তাহলে হয়তো মানুষ এই সত্যিটা অনেক সহজে মেনে নিত। কিন্তু সত্যিটা ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টাই মানুষের মনে সন্দেহ আর ক্ষোভ বাড়িয়ে দিচ্ছে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে। মন্ত্রী মহাশয় মঞ্চ থেকে বারবার দাবি করছেন যে E20 তেল চালু হবার পর থেকে দেশে একটাও সরকারিভাবে রিপোর্ট করা ইঞ্জিন ফেলিওর বা ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। শুনতে এটা খুব অস্বস্তিকর লাগে, কিন্তু সরকারি নথিগুলোর একদম নিচে ছোট অক্ষরে লেখা লাইনগুলো যদি মন দিয়ে পড়েন, তাহলে দেখবেন সেখানে স্পষ্ট করে লেখা আছে ইথানলের কারণে পুরনো গাড়ির রবার পার্টস, ফুয়েল পাইপ এবং গ্যাস কিট স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি দ্রুত ক্ষয়ে যেতে পারে। এখানেই ভাষার একটা কারসাজি লুকিয়ে আছে। ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যাওয়া আর ইঞ্জিনের ভেতরের পার্টস আগে থেকে নষ্ট হয়ে যাওয়া, এই দুটো একদম আলাদা বিষয়। আপনার গাড়ি হয়তো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে না, কিন্তু তার ভেতরের গুরুত্বপূর্ণ পার্ট স্বাভাবিকের চেয়ে অনেক আগে থেকেই খারাপ হয়ে যেতে পারে। কারণটাও সহজ, ইথানল আসলে এক ধরনের অ্যালকোহল, আর অ্যালকোহলের একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো এটা ধীরে ধীরে রবার আর অ্যালুমিনিয়ামের মতো উপাদানকে ক্ষয় করে ফেলে। যাদের গাড়ি পুরনো, যেগুলিতে আধুনিক ইথানল প্রতিরোধী পার্টস লাগানো নেই, তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ এবং সার্ভিসিং এর খরচ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে কোনো ইঞ্জিন বিকল হয়নি। কথাটা টেকনিক্যালি সত্যি হলেও এটা পুরো সত্যি নয়, কারণ পার্টস দ্রুত ক্ষয় হয়ে যাওয়া মানেই আপনার পকেট থেকে বাড়তি টাকা খরচ হওয়া। আর এই তথ্যটা যতটা স্পষ্ট করে বলা উচিত ছিল ততটা বলা হয়নি। এই ভিডিওটা শেষ করার আগে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখা দরকার, যেটা শুনলে হয়তো আপনার ভ্রু কুঁচকে যাবে। সরকার শুধু E20 পর্যন্ত থেমে নেই। ভারতে ভবিষ্যতে E30 অর্থাৎ 30% ইথানল মেশানো পেট্রোল আনার পরিকল্পনাও প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছে। এখন প্রশ্ন হলো, দেশের সাধারণ মানুষ কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত? সত্যি বলতে দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করতে ভারতের সাধারণ মানুষ সবসময় প্রস্তুত থাকে। ইতিহাস তার সাক্ষী। কিন্তু সেই ত্যাগ স্বীকার করার আগে মানুষের জানার অধিকার আছে কেন এই ধরনের ত্যাগ স্বীকার করতে হচ্ছে, এর সুফল কি, আর এর খরচটাই বা কি। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ থাকা উচিত, সমস্ত তথ্য বড় অক্ষরে স্পষ্টভাবে সরাসরি জনগণের সামনে তুলে ধরুন। লুকোচুরি না করে সরাসরি বলুন, হ্যাঁ আপনার মাইলেজ কিছুটা কমবে, কিন্তু এর বিনিময়ে দেশ এই লাভ পাচ্ছে। এই স্বচ্ছতাটাই মানুষের আস্থা তৈরি করে। কারণ এই লড়াইটা আসলে শুধু পেট্রোলের দাম বা মাইলেজের অঙ্কের লড়াই নয়, এই লড়াইটা সাধারণ মানুষের বিশ্বাসের লড়াই। যখন সরকার তার জনগণের মধ্যে তথ্যের এই ফাঁক তৈরি করে, তখনই জন্ম নেয় সন্দেহ, ভুল তথ্য আর সোশ্যাল মিডিয়ায় সেই সব ভাইরাল গুজব, যেগুলো আসলে সত্যির চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ছড়িয়ে পড়ে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আপনার গাড়ির মাইলেজ যদি 3 থেকে 7% কমে থাকে, তাহলে সেটা E20 পেট্রোলের স্বাভাবিক স্বভাব। এটা নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু যদি আপনার তার চেয়ে বেশি কমে, তাহলে বুঝবেন সমস্যাটা তেলের নয়, আপনার গাড়ির। দ্বিতীয়ত, এই তেল আপনার গাড়ির ইঞ্জিনকে সম্পূর্ণ বিকল করে দেবে না, কিন্তু পুরনো গাড়ির রবার পার্টস আর ফুয়েল পাইপের ওপর এর একটা ধীর প্রভাব আছে, যেটার যত্ন নেওয়া আপনার নিজের দায়িত্ব। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তথ্য যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করবেন না। আবার সরকারের প্রতিটা কথাও চোখ বুজে বিশ্বাস করবেন না। নিজের গাড়ির হিসাব নিজে রাখুন, নিজে সচেতন থাকুন, কারণ শেষ পর্যন্ত আপনার গাড়ি, আপনার টাকা, আপনার দায়িত্ব। আপনার মতামত কি? আপনি কি নিজেও মাইলেজ কমে যাওয়ার সমস্যায় ভুগছেন, নাকি আপনার মনে হয় এটা শুধুই একটা গুজব? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।